গোয়েন্দা সংস্থার নির্যাতনের পরে বাইরে এসে মারা গেছেন টোটালটা সংখ্যা শতাধিক জওয়ান বলে আমরা জেনেছি। যদিও সরকার এখন পর্যন্ত কোনো নাম, সংখ্যা, পরিসংখ্যান তালিকা কোনো কিছুই দেয় নাই, তাদেরকে পোস্টমর্টেম রিপোর্ট পর্যন্ত দেয় নাই। বাধ্যতামূলকভাবে সবাই স্ট্রোকে মারা গেছেন, অমুক সমুক, ফ্লু, করোনাতে মারা গেছেন, এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে স্বজনদেরকে লাশ দাফন করতে বাধ্য করেছে। তো সেই বাস্তবতায় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, গত বছর বিডিআরের গণহত্যার, পিলখানা গণহত্যার পরবর্তীতে যিনি বিডিআরের দায়িত্ব পেয়েছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মইনুল হাসান, উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন বাংলা আউটলুকের সাথে 26শে ফেব্রুয়ারি গত বছরের ঘটনা। এবং ওই ইন্টারভিউটা উনি অডিও আকারেও করেছেন, প্রকাশিত হয়েছে এবং লিখিত বক্তব্য এসেছে। যারা পড়েন নাই তারা দয়া করে পড়ে নেবেন, যারা সাংবাদিকতা করেন দয়া করে মনিরুল ইসলাম সাহেবের ইন্টারভিউটা খুব ভালোভাবে পড়বেন। ওনাকে কিন্তু কয়দিন আগে এয়ারপোর্ট থেকে বাসায় ফেরত পাঠানো হয়েছে, পালাইতে দেওয়া হয়নি। এবং সেখানে উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন যে কারা কারা দায়ী থাকতে পারে। এই প্রশ্নের উত্তর যখন উনি বলছিলেন, একটা কথা বলেছেন যে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এই লেভেলের একটা গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ এখানে চালানো হয়েছে, সেই ধরনের অস্ত্রের আলামত এবং কোনো প্রমাণ আমরা পরবর্তীতে দায়িত্ব নেবার পরে পাই নাই। যেই ধরনের অস্ত্র ব্যবহার করে অথবা যেই কায়দায় আমাদের অফিসারদেরকে শহীদ করা হয়েছে, অফিসারদের পরিবারদেরকে নির্যাতিত করা হয়েছে, সেজন্য যে অস্ত্র ব্যবহার করা দরকার সেই অস্ত্র গোলাবারুদ, বিডিআরের যে গোলাবারুদ তার সাথে মিলছে না অনেক জায়গাতে। এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাওয়া গেছে আলামতের জায়গা এসে। তো সেই জায়গাতে একটা ইন্ডিকেশন আছে যে উনি বলছেন যে 21 থেকে 22 জনের একটা টিম বাহির থেকে এই ঘটনার সময় ওখানে ঢুকেছে। তারা মদত কারা দিয়েছে, এই প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল মইনুল সাহেব বলেছেন দুইটা পক্ষের নাম বলেছেন। প্রথম পক্ষের নাম বলেছেন ভারত, আর দ্বিতীয় পক্ষের নাম বলেছে আওয়ামী লীগ। বিডিআরকে ধ্বংস করার যা এই মইনুল সাহেব করেন নাই, সেই মইনুল সাহেবের ইন্টারভিউ বলছে কিন্তু আওয়ামী জেনারেল, এরা বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল না, কিন্তু এরা হচ্ছে আওয়ামী লীগের জেনারেল। শুধু মনোকষ্ট এই কারণে যে জেনারেল চিফ হইতে পারে নাই, সেনাপ্রধান হইতে পারে নাই বলিয়া ওনার মনোকষ্টটা উনি ছেড়ে দিয়েছেন হাসিনার উপরে। কিন্তু চরিত্র কিন্তু আওয়ামী খাইসলতের জেনারেলরা, গণহত্যার সাথে জড়িত, আমার প্রতিষ্ঠান ধ্বংসের সাথে জড়িত, বিডিআর এবং সশস্ত্র বাহিনীর সাথে বেইমানি করার চরিত্র তাদের মধ্যে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে আমরা কি ইনফার করব? এটা দিয়ে ইনফার করার জায়গা হচ্ছে যে তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছে। যেহেতু বিডিআরের সাবেক মহাপরিচালক একটা কথা বলছেন, যিনি ওই সময়টাতে দায়িত্ব পালন করেছেন, তিনি যেহেতু অনেকগুলো পক্ষের কথা বলেছেন যে এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে, এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা, বিডিআরের পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন, খুনে অংশগ্রহণ করেছেন, তারা আসলে বাংলাদেশি কিনা, এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশি হইলে তারা আওয়ামী লীগার কিনা, আওয়ামী লীগের যেই নেতা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কি চেষ্টা করা হচ্ছে। এবং সরকার কিন্তু প্রচণ্ড প্রেসারে ছিল বিভিন্ন ফোর্সের কারণে যে এই ধরনের কোনো কমিশন যেন গঠিত না হয়। তারপরেও আমাদের প্রচণ্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আমাদের আপনাদের পক্ষে কথা বলাটা জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে, কিন্তু একটা কানা, বোবা, খোরা, আন্ধা প্রতিবন্ধী কমিশন করে দিয়েছে। মানে কমিশন করে দিয়েছে কাজে, কিন্তু আসলে তার কোনো এখতিয়ার নাই। এখতিয়ার নাই কেন? যেটা আপনাদের দাবির মধ্যে, আপনারা 8 দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন যে 2-এর উমো বাতিল করবার জন্য ব্যতীত দিয়ে যেই মামলায় যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না। তাহলে তদন্ত বাকি থাকলো কি? তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা, লেসপেন্সাররা যা করে দিয়েছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশন উহাকে ন্যায্য বলিয়া মানিয়া নিলাম। এই প্রজ্ঞাপনের মানে হলো তাই। তাহলে এইটা তো বিচার হইতে পারে না। এইটা তো জওয়ানদের পরিবারদের যে দুঃখ, কষ্ট, দুর্দশা, এইটার জন্য সমাধান হতে পারে না। এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই, আপনাদের যে কল্যাণ পরিষদ আছে, আপনাদের বিভিন্ন জেলার বিডিআরের কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে, জামালপুরে, শেরপুরে, রংপুরে, দিনাজপুরে, বিভিন্ন জেলাতে, নেত্রকোনাতে।
এবং আমি আপনাদের দুঃখ কষ্টের যে গল্প শুনেছি, মানে এটা অমানবিক। বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এই দেশে নাটক লেখবার কোনো গল্প নাই, স্ক্রিপ্ট নাই। কিন্তু যারা স্ক্রিপ্ট লেখেন তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত 16 বছরের মজলুমদের সাথে বসেন, তাদের জীবনের গল্প শোনেন। আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইসরাফিল সিংগায় ফু দিয়ে দিবে, আপনার গল্প শোনা শেষ হবে না। এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প। কিন্তু আপনাদের ওই রমনা, প্রেম, পরকীয়ার বাইরে আপনারা আর কোনো গল্প দেখেন না, চেনেন না, কারণ আপনার জীবন থেকে এত বেশি বিমূর্ত হয়ে গেছে। তো তাহলে গণতদন্ত কমিশনটা আসলে কি করতে হবে? মইনুল সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলেন, গসিপ আকারে বলেন, সমাজে যে ডমিনেন্ট আছে, এগুলোকে তো এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি। আপনি 19,000 লোককে গ্রেফতার করলেন প্রায় ইয়ের পরে, গণহত্যার পরে, সবাইকে ছেড়ে দিলেন কেন? এখন তো 500-র মতো লোক আছে ভিতরে, 530-35 জনের কথা শুনেছি। এর মানে হলো এই মানুষগুলো নিরাপরাধ ছিল। তাহলে ছাড়ছেন, তার জীবনের যে 16টা বছর নষ্ট করে দিয়েছেন, 15টা বছর নষ্ট করেছেন, সেটার দায় দিতে হবে না? এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে, এই পরিবারের মেয়েদের যে কেউ বিয়ে করে না, এই পরিবারগুলো যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাকে যে একটা বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছেন, তাকে এই দেশে যে বিদেশি বানায় রাখছেন আপনারা, এইটার জন্য কম্পানসেট করতে হবে না? ক্ষতিপূরণ দিতে হবে না? তাহলে যাকে দোষী বানাইলেন না, তাকে জেলে রাখতে পারলেন না, তাকে আবার চাকুরিও ফেরত দিলেন না। 16 বছর ধরে বেতন ভাতাও দিলেন না, পেনশন দিলেন না, চিকিৎসা নিতে পারে না হাসপাতালে। পরিবারগুলো কি অমানবিক জীবনযাপন করছে? এই গল্প শুনলে কোনো ভদ্র মানুষ, কোনো ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার করে, প্রতিবাদ না করে পারবে না। এই ধরনের বাস্তবতা জীবনযাপন করছি। তার মধ্যে যোগ হয়েছে প্রজাতন্ত্রের একজন কর্মচারী, সেনা কর্মপ্রধান, উনি বললেন যে এটা ফয়সালা হয়ে গেছে, বিচারাধীন বিষয়।